এখন পূজনীয় মহারাজের স্মৃতিচারণ করবেন পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ এই সভার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমার পূজনীয় এবং প্রিয় সন্ন্যাসীবৃন্দ এবং প্রিয় সুনীল কান্তি ভাই এবং মহারাজের ডাক্তার যিনি কোঅর্ডিনেটর ছিলেন, সব ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতেন, ডক্টর প্রবুদ্ধ মুখার্জি, এবং আমার সামনে যারা রয়েছেন বরেণ্য ভাইস প্রেসিডেন্ট মহারাজদের আমার প্রণাম এবং অন্যান্য পূজনীয় মহারাজদের আমার প্রণাম, আমার সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ভাইয়েরা আর ঠাকুর মায়ের ছেলেমেয়েরা। আজকে আমি বলাটা একবারেই পছন্দ করিনি, আমার পক্ষে বলা। আর আনন্দের কথা যে আমাদের মাঝে মহারাজের গুণমুগ্ধ ভক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেচে এই আমাদের কাছে এসেছেন। একটি বরম প্রাপ্তি ছাড়া কিছুই নয়। কিন্তু ম্যানেজার মহারাজের অনুরোধে আমাকে বলতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমার বলাটা ঠিক সম্ভব নয় বলে আমি আমার যা মনে এই সময়ের মধ্যে যা চিন্তা ভাবনা এসেছে সেইটি আমি আপনাদের বলবো। বাল্যকালে বাংলাদেশের দিনাজপুরে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য স্বামী গদাধরানন্দজির স্নেহ পেয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার প্রতি স্বামী আদ্বস্থানন্দজি মহারাজ আকৃষ্ট হয়েছিলেন। সেই থেকে রামকৃষ্ণ সংঘের প্রাচীন সন্ন্যাসীদের স্নেহধারায় নিজের জীবনকে সিঞ্চিত করেছিলেন। বিশেষ করে ক্যালকাটা স্টুডেন্টস হোম অর্থাৎ বর্তমানকালের বেলঘরিয়া স্টুডেন্টস হোম থাকাকালীন নিবেদানন্দজি, অচলানন্দজি, মাধবানন্দজি, শঙ্করানন্দজি, বিশুদ্ধানন্দজি এবং আরও অন্যান্য প্রাচীন মহারাজদের সঙ্গে তার একটা স্নেহ সম্পর্ক গড়ে ওঠে। তাদেরই অনুপ্রেরণায় তিনি পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সেই চরণপান্তে উপনীত হয়েছিলেন। যদিও তার মনোগত ইচ্ছা ছিল মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়া, কিন্তু একটি স্বপ্ন তাকে জানিয়ে দিল শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা এক। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তিনি বেদান্ত মঠে স্বামী অভেদানন্দজি মহারাজের দর্শন পান। অভেদানন্দজি মহারাজ নিজে যেচে দীক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সাড়া দেননি। আত্মস্থানন্দজি মহারাজের কাছে শুনেছি স্বামী অভেদানন্দ মহারাজের একটি ঘটনা। তখন তিনি বেদান্ত মঠে শ্রী শ্রী ঠাকুরের মন্দির তৈরি করছেন। ঠাকুরকে সোনার সিংহাসনে বসানো তার খুব ইচ্ছে ছিল। তিনি সোনার জোগাড়ও করেছিলেন, কিন্তু একদিন ঠাকুর তাকে বললেন, আরে আমি যে ধাতু স্পর্শ করতে পারি না, তুই আমাকে এই সোনার সিংহাসনে বসাচ্ছিস? চমক লাগলো। তখন অভেদানন্দজি মহারাজ সোনার সিংহাসনের পরিবর্তে চন্দন কাঠ আনিয়ে সেই চন্দন কাঠের সিংহাসন তৈরি করে ঠাকুরকে বসিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের আরেক পার্ষদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে দর্শন করেছিলেন দিনাজপুরে পূর্বাশ্রমে থাকার সময়।
তাদের পড়শি ছিল রায় সাহেবের বাড়ি তাদের উঠানেতে। সেখানে তিনি ওই বাড়ির ছেলেদের সঙ্গে মার্বেল খেলছিলেন, অর্থাৎ তিনি বলতে স্বামী অখণ্ডজি মহারাজ, তাও তিনি দেখেছিলেন। এই 3 শ্রীরামকৃষ্ণ পার্ষদকে তার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় জাদুকর পিসি সরকারের সঙ্গে তিনি পরিচয় করেছিলেন। সিমলা স্ট্রিটে জাদুকর সরকার থাকতেন। কয়েকজন বন্ধু মিলে কলেজ ফাংশনেতে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন। সেখানে জাদুকরের জাদুবিদ্যা তাদের সকলের পকেট থেকে মানিব্যাগ হাওয়া হয়ে গিয়েছিল। সেই থেকে আত্মস্থানন্দজি মহারাজ তার স্বভাবজাত ব্যক্তিত্বের গুণে পরবর্তীকালে মানুষের সঙ্গে অতি সহজেই মিশতে পারতেন। তার লোক ব্যবহার ছিল অতুলনীয়। শিশুর মতো তার সারল্য ছিল। ছাত্র যুবকদের মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গের বাক্যবাণে ত্যাগের পথে উদ্দীপিত করতে পারতেন। ভক্তদের মধ্যে রামকৃষ্ণ মা শারদার প্রেমে উজ্জীবিত করতে পারতেন। শিল্পপতিদের মনে মানুষের কল্যাণের জন্য উদ্বুদ্ধ করতে পারতেন। রাজনৈতিক নেতাদের রামকৃষ্ণ সংঘের পরিপন্থী করে তুলতে পারতেন। রাষ্ট্রনায়কদের মধ্যে গভীর ভারত প্রেম জাগ্রত করতে পারতেন। একবার তার কোয়ার্টারেতে একদল এমপি এসেছিলেন দিল্লি থেকে। সেই এমপিদের তিনি বললেন, তোমরা দাঁড়িয়ে থাকো। আমাকে বললেন ওই স্বামীজি স্বদেশ মন্ত্রটা নিয়ে আয়। তিনি বললেন, প্রত্যেকে হাতে একটা করে কপি দে। বললেন, আমি পাঠ করছি, তোমরাও পাঠ করো। তার এই যে প্রচণ্ড ব্যক্তিত্বপূর্ণ ব্যবহার, এই ব্যক্তিত্বপূর্ণ ব্যবহারের সঙ্গে তার যে আভিজাত্যপূর্ণ কথাবার্তা কেউ অমান্য করতে পারতেন না। তার জীবনে কয়েকটি টুকরো ঘটনা তার কাছ থেকে শুনেছিলাম। রেঙ্গুনে থাকাকালীন একবার তাঁর বসন্ত হয়। সে সময়ে চক্রপাণি নামে এক দক্ষিণ ভারতীয় ছেলে রেগুন সেমাশ্রমে ড্রাইভার ছিল। সেই চক্রপাণির ড্রাইভার মহারাজের সেবা শুশ্রূষা করেছিলেন। যখন মহারাজ বেলমঠে এলেন তখন থেকেই ততদিন চক্রপাণি ড্রাইভার রহরাতে বেঁচে ছিলেন, ততদিনই তার খোঁজ রাখতেন। এমনি ছিল তার প্রতি দরদ। মঠে বিরজানন্দজি মহারাজের সেবার সময় তিনি সকালের টিফিন খাবার সময় পেতেন না, আর তার জন্য কেউ টিফিনও রাখতেন না তার অন্য সেবকরা। ভরতমাল লক্ষ্য করলেন। ভরতমাল লক্ষ্য করে তাকে ডাকলেন যে তোমার টিফিনের ব্যবস্থা থাকবে। এই যে ভরত মহারাজের স্নেহ, ভালোবাসা, দরদ পেয়েছিলেন এবং সেই দরদ তার আজীবন তার মনের মধ্যে ছিল, অন্তরের মধ্যে প্রবাহিত হতো। বিরজানন্দজি মহারাজের মহাসমাধির পর যখন তার পুতদেহ শ্রী শ্রী মায়ের ঘাটে স্নান করানো হচ্ছিল, তখন আত্মস্থানন্দজি মহারাজ মায়ের মন্দিরে এক কোণে বসে চুপচাপ কাঁদছিলেন, অঝোর ঝরে কাঁদছিলেন। তৎকালীন পূজ্যপাদ বীরেশ্বরঞ্জি মা দেখতে পেয়ে তার কাছে এলেন। তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। তিনি তো আর কোথায় গেছেন, তিনি তো আমাদের মধ্যেই রয়েছেন। এভাবে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের স্নেহস্পর্শে মনের দুঃখ ভাব কেটে গিয়েছিল এবং পরবর্তীকালে তাঁর বীরেশ্বরী মহারাজের সঙ্গে আত্মস্থানন্দী মহারাজের একটা গভীর স্নেহের ধারা সবসময় ছিল। আত্মস্থানন্দজি মহারাজের মধ্যে কয়েকটি সহজাত গুণের বিকাশ লক্ষ্য করা গেছে।
তিনি ছিলেন যে কোনো কাজে দক্ষ সংগঠক। যখন প্রাকৃতিক দুর্যোগে রামকৃষ্ণ মঠ মিশনে কোনো রিলিফ কাজ হতো, সেই রিলিফ কাজ ত্বরান্বিত করার জন্য তিনি অতি কম সময়ের মধ্যে সাধু ব্রহ্মচারী কর্মী এবং রিলিফের যে জিনিসপত্র যা প্রয়োজন সেই স্থানে তা তিনি সংগ্রহ করে তৎক্ষণাৎ টিকিট কেটে তাদের পাঠিয়ে দিতেন, যাতে সাধু ব্রহ্মচারীরা রিলিফের জিনিসপত্র নিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের জীবন বাঁচাতে পারে। কাজকর্মে তিনি অত্যন্ত কঠোর ছিলেন, কিন্তু সেই সঙ্গে তুলেছে তার বুক পড়া ভালোবাসা। আমরা ভালোবাসার কথা শুনেছি, শিবনী মহারাজ বলেছেন, আমাদের সুনীলবাবু বলেছেন, ভালোবাসা কীরকম মানুষের প্রতি তার ছিল। সুনীলকান্তি রায়ের পরিবারের এবং যারা এখানে অনেক উপস্থিত আছেন সাধু ব্রহ্মচারী এবং অনেক ভক্ত আছেন, যারা তার স্নেহের ভালোবাসা পেয়ে তাদের জীবনের গতি পরিবর্তন হয়ে গিয়েছিল। তার নেতৃত্বের সঙ্গে ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব। তিনি ছিলেন সদা আনন্দময় সন্ন্যাসী, কখনো নিরানন্দ ছিলেন না। মিনমিনে পিনপিনে ভাব কখনো তিনি একবারই পছন্দ করতেন না। মজলিসি মানুষ ছিলেন, পৌরুষের পূজারী ছিলেন, দিল খোলা মানুষ ছিলেন। চোখের উপর চোখ রেখে সোজাসুজি কথা বলতেন, আর মানুষ চিনবার অদ্ভুত ক্ষমতা ছিল। দেখেই তার আপাদমস্তক দেখেই তিনি বলতে পারতেন এর সঙ্গে থাকবে কি না, বা তার কোথাও কিছু হবে কি না। ভক্তদের বলতেন এইভাবে করো, সেইভাবে করো, তিনি তা বলতেন। এই একটা ক্ষমতা তার মধ্যে আমরা দেখেছি। তার গম্ভীর টকপকে কথাগুলি শ্রোতার অন্তরে গভীরভাবে তীরবিদ্ধ হতো। ব্রহ্মচারীদের বলতেন বিবেকানন্দ আর্মি। একবার জেনারেল শঙ্করনাথ রায়চৌধুরী বেলুমঠে এসেছিলেন। তিনি তো আর্মি জেনারেল, তখন আমাদেরও আর্মি আছে, আমাদের ব্রহ্মচারীরা বিবেকানন্দ আর্মি। ট্রেনিং সেন্টার থেকে তিনি ব্রহ্মচারীদের ডেকে পাঠালেন ওই পুরনো মিশন অফিসের সামনে চাতালেতে। মহারাজ, অন্যান্য সন্ন্যাসীরা, জেনারেল রায়চৌধুরী আছেন, আর সামনে সমস্ত আমাদের ব্রহ্মচারী মহারাজরা। দেখুন আমাদের বিবেকানন্দ আর্মি। এই আর্মির লোকেরা যে কোনো সময়ে যে কোনো কাজে তাদের নিজের জীবন দিতে পারে, জীবন সর্বস্ব দান করতে পারে। এই হচ্ছে আর্মি। কোনো কিছুই তারা পিছুপা হতেন না, তিনি জেনারেল সাহেবকে বলেছিলেন। আত্মস্থানন্দজির মধ্যে সংঘ প্রীতি, মঠ প্রীতি খুব গভীর ছিল। সংঘ জীবন এবং তার জীবন সব একাকার হয়ে গেছিল, কোনো পার্থক্য ছিল না। সংঘের কিভাবে উন্নতি হবে, সঙ্গে সাধু ব্রহ্মচারীদের কীভাবে আধ্যাত্মিক জীবন গঠন হবে এবং ভক্তদের কিভাবে আধ্যাত্মিক জীবন পথে তারা তরিয়ে যাবে, তারা উন্নতি করতে পারবে, সে বিষয়ে তিনি বারবার তাদেরকে বলতেন যে জপ ধ্যান করতে বলতেন দুবেলা, যাতে এই জপ ধ্যানের ফলে তারা এই সমস্ত যে সেবা কাজ, সেই সেবা কাজে তারা পরম পারঙ্গম হয়ে উঠবে। মঠের বিশেষ করে আমাদের এই বেলুড় মঠের সাফাই কর্মীদের প্রতি মহারাজের একটা বিশেষ স্নেহ ছিল। আমরা দেখি বেলুড় মঠ কী সুন্দর ঝকঝকে তকতকে, এক ফোঁটা কোথাও একটুকরো কাপড় নেই, একটুকু ময়লা নেই। তার পিছনে রয়েছে ওই সাফাই কর্মী, যারা অন্তরালে থাকে, তাদের কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু মহারাজ তাদের মনে রাখতেন খুব। প্রতিটি উৎসবে তিনি আমাদের বলতেন, ওদের বলতে সাফাই কর্মীদের বলতেন ওদের কিন্তু মিষ্টি পাঠাবি, আমরা পাঠিয়ে দিত। বিরজানন্দজি মহারাজের মহাসমাধির পর তিনি দীর্ঘকাল কিষেনপুর আশ্রমে এবং রেগুন থেকে আসার পর এক নিভৃত স্থানে তপস্যা জপ ধ্যান করেছিলেন। তিনি আমাদের বলতেন, দীক্ষার সময় ভক্তদের বলতেন যে তিনি চেষ্টা করেছিলেন একদিনে 14,000 15,000 জপ করা যায়, তা তিনি করেছিলেন। বেলুড় মঠে আন্তর্জাতিক যুব মহাসম্মেলনের পর, অর্থাৎ 1985 সালের পর
তিনি 1 মাস ছুটি নিয়ে কালিম্পংয়ে গিয়েছিলেন। সে সময় আমিও তার সঙ্গে ছিলাম। সেখানে 1 মাসে বেশি কিছু মহারাজ ছিলেন। সেই সময়ে শহর থেকে দূরে পাহাড় ঘেরা, জঙ্গল ঘেরা বসব, আর সিসিন ফুলের বাহার, আর কত রকম ফল দেখতে পাওয়া যেত। তারই মাঝে একটা ছোট কুটির, সামনে কাঁচের জানলা, কাঁচের জানলা দিয়ে দেখা যেত দূরে পাহাড়ের বৃক্ষশ্রেণী, আর সুন্দর সমস্ত। যখন সূর্যোদয় হতো তখন দেখতো অপূর্ব, আবার যখন সূর্যাস্ত যেত তখন অপূর্ব দৃশ্য ছিল। সেই একটি নিভৃত ঘরেতে তিনি শুধু জপ ধ্যান নিয়ে থাকতেন, আর কিচ্ছু ছিল না। এমনি ছিল তার তপস্যাময় জীবন। সমস্ত কর্মের মধ্যেও তিনি সময় করে প্রত্যেক দিন দুবেলা নিয়মিত করে জপ করতেন। সে যত রাত্রিই হোক, যতই দেরি করে আসুন না কেন, তিনি জপ ধ্যান না করে থাকতে পারতেন না। এবং ঠিক জপ ধ্যান করে ভোরে উঠে তিনি আবার মন্দিরে যেতেন। আর ঈশ্বরলাভী যে জীবনের উদ্দেশ্য খুব জোর দিয়ে সবাইকে মনে করে দিতেন। এই কথামৃতে ঠাকুরের কথাটি ভক্তদেরও বলতেন, দুবেলা জপ করবে। এই দিক দিয়ে তিনি ছিলেন উত্তম বৈদ। কোনো ভক্ত হয়তো চিঠি লিখেছে যে আমি সময় পাই না, এই পাই না, সেই পাই না, কী করে জপ করব। পরিষ্কার উনি বলে দিতেন, চিঠি লিখতেন, জপ করতেই হবে, অন্তত 108 বার করতেই হবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না, না হলে প্রত্যয়বায় হয়ে যাবে। এইভাবে তিনি জপ ধ্যানের উপর ভক্তদের করতে জোর দিতেন। তার একটা জীবনের গতি ছিল। সকাল ভোর থেকে আরম্ভ করে রাত্রি শোয়া পর্যন্ত। কীরকম? সকালে উঠে তিনি জপ ধ্যান করে একটা নির্দিষ্ট সময়ে মন্দির প্রণামে যেতেন। যখন তিনি বাইরে ট্যুরে যেতেন সেখানে আর কোনো ছেদ ছিল না, সে একই ধারা। আবার যখন ব্রেকফাস্ট করতেন তার আগে তিনি গীতা পাঠ করতেন। গীতা পাঠ না করে তিনি কোনো দিন যখন তিনি ব্রেকফাস্ট করতেন না। যখন তিনি যে পড়তে পারতেন না, সেবক মহারাজরা পড়ে শোনাতো, তারপর তিনি ব্রেকফাস্ট করতেন। আর সেই সময় তিনি ডায়েরি লিখতেন, তার ডায়েরি লেখার খুব অভ্যেস ছিল। তারপর তিনি ব্রেকফাস্ট করতে বসতেন। সারাদিন যেমন চলল, ভক্তদের প্রণাম সব কিছু। আবার যখন রাত্রি হতো, রাত্রির প্রসাদের পর আবার যখন চা খাওয়ার পর মন্দিরে আসতেন প্রণাম করার জন্য। তিনি যেখানেই থাকুন, যদি খুব বৃষ্টি হয় আমরা বলতেন যাবেন না মহারাজ, পড়ে যাবেন, গাড়ি থেকে নামতে পারবেন না। তিনি শুনতেন না। ওই বৃষ্টির মধ্যে গাড়ি করে তিনি অন্তত মন্দিরে এসে এই গাড়ি থামিয়ে মন্দিরের এই পূর্ব পার্শ্বের দরজা দিয়ে ঠাকুরকে দর্শন করতেন। শেষের দিকে যখন তিনি আর বেশি হাঁটাচলা করতে পারতেন না, আমরা তাকে চেয়ারে করে উপর নিয়ে যেতাম। আর সন্ধ্যাবেলা যখন পারতেন না, তখন আমরা এই গাড়িতে করে বসিয়ে ওই জানলা, ওই দরজা দিয়ে ঠাকুরকে তিনি প্রণাম করতেন। আর রাত্রে শোবার আগে তিনি কথামৃত, শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করতেন। অনেক তার আমাদের সেবক মহারাজরা থাকতেন, 2-1 সাধু ব্রহ্মচারীও থাকতেন, তারা পাঠ করতেন, মহারাজ শুনতেন, তারপর তিনি শুতে যেতেন। এই তো জীবনের ধারাটা, এই জীবন গতি কোনো দিন ছেদ হয়নি যতদিন তিনি পেরেছেন করেছেন। শেষের দিকে পারার পক্ষে সম্ভব ছিল না। আর যুবকদের প্রতি তার একটা বিশেষ স্নেহ ছিল। যুবকরা যাতে ভারতবর্ষের বিভিন্ন কাজে জীবন দিতে পারে, ত্যাগের পথে আসতে পারে, সে বিষয়ে তিনি তাদেরকে উদ্দীপনাময় বাণী বলতেন। দীক্ষার সময় তিনি যুবকদের দিতে খুব ভালোবাসতেন। যেদিন আমরা শুধুমাত্র যুবকদের জন্য, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা দিন রাখতুম, সেদিন তার খুব আনন্দ হতো। সে আনন্দের দ্যুতি তার চোখে মুখে
ভেসে উঠত, আমরা দেখতুম। আর ত্যাগের পথ যে শ্রেয় পথ, এই শ্রেয় পথের কথা যখন গুরু পূজা হতো, সে সময় কোনো কোনো ছেলেকে বা মেয়েকে বলতেন, ছেলেকে বলতেন দেখো আসবে কি না, মেয়েদের বাচ্চা ছেলেদের মেয়েদের বলতেন দেখ যাবি কি না, দেখ সারদা মোট আছে তোদের জন্য। এইভাবে তিনি তার মনে একটা অন্যরকম ভাব তিনি ঢুকিয়ে দিতেন। (1914 সাল থেকে তিনি নিজেকে ধীরে ধীরে এই প্রাত্যহিক জীবন বা এই রকম জীবন যে তার একটা প্রবাহমান জীবন ছিল, সেই জীবনের থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। তার মন ক্রমশ উচ্চ থেকে উচ্চতর স্তরে আহরিত হয়েছিল, যেন তিনি এই জগতের কিছু নন। তারপর যখন তিনি তার খাওয়া দাওয়ার প্রতি অনীহা, রুটিনের এদিক এদিক হওয়া আরম্ভ হলো, তখন আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে যে মহারাজ কিন্তু মহাপ্রস্থানের পথে নিজেকে প্রস্তুত করছেন, এই অনুভূতি আমার হয়েছিল। এই যে খাওয়া দাওয়ার অনীহা থাকা সত্ত্বেও আমাদের সেবক মহারাজরা আমরা জোর করে এটা খাওয়াতুম। আর মহারাজের আরেকটা জিনিস ছিল আমরা লক্ষ্য করেছি, ভক্তদের প্রতি ইন্টারেকশন। তিনি যেন ভক্তপ্রিয় ছিলেন আর ভক্তেরাও মহারাজ প্রিয় ছিল। এই ইন্টারেকশনটা এত বেশি আন্তরিক ছিল, এত বেশি গভীর ছিল, এত বেশি সাবলীল ছিল, এত বেশি সহজ ছিল, এত বেশি সরল ছিল, তার প্রমাণ কিন্তু আজকের এই ভক্ত সমাবেশ। তিনি দিল খোলা মানুষ ছিলেন, তো সবাইয়ের সঙ্গে আপনি হাস্যরসের সবাইকে হাসিয়ে দিতেন। আমি আগে বলেছি যে আনন্দময় পুরুষ ছিলেন, আর সেই সময় তিনি এমন ছোট ছোট টুকরো কথা বলতেন যে টুকরো কথাতে সকলে হাসি পড়ত, আর কথাগুলো টুকরো টুকরো কথাতে সাধু ব্রহ্মজিতে বলতেন, তাদের মনে কিন্তু গেঁথে যেত। এটি আমরা লক্ষ্য করেছি। তার সব কাজ ছিল একবারে পারফেক্ট শেষ পর্যন্ত। যখন তিনি তার প্রণামের ঘরে ঢুকতেন, চারদিকে নজর দিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের সমস্ত ফটো ছিল, সেই ফটোগুলিকে প্রণাম করে নিজের আসন গ্রহণ করতেন। তারপর দেওয়ালের চারদিকে তাকিয়ে দেখতেন যে কোথাও যে কোনো জানলার পর্দাটা একটু এদিক এদিক হয়েছে, তাহলে তিনি সেবকদের বলতেন বা ছেলেদের বলতেন ঠিক করে দিতে, এবং যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তিনি ছাড়বেন না। এমন এই তার ঘরের জিনিসও যদি কোথাও একটু অদল বদল হতো, তাহলেও তিনি বুঝতে পারতেন কেউ পড়ে গেছি। আদ্যস্থানন্দজি মহারাজের শেষ কয়েক বছর, এই শেষ কয়েক বছরে তার অনেকগুলো অপারেশন হয়েছিল। তার দু চোখে ক্যাটারাক্ট সার্জারি, বুকে স্পেসমেকার বসানো, দুদিকে হার্নিয়া অপারেশন, কিডনিতে স্টেন্ট লাগানো, প্রস্টেট অপারেশন করা হয়েছিল। সবই হয়েছিল আমাদের হাসপাতাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শিশুমঙ্গলে, বাইরে কোথাও নয়। শিশুমঙ্গলে সুদক্ষ ডাক্তারবাবুরা সব কিছু নিখুঁত করেছিলেন, সবই তিনি সহ্য করেছিলেন। সে কোঅপারেটিভ পেশেন্ট, ডাক্তার ফ্রেন্ডলি পেশেন্ট। তিনি ডাক্তাররা যা বলতেন তাকে বোঝানো হলে তিনি তার ঠিক মেনে চলতেন। এই আমাদের ডাক্তারবাবুরাও বলেছেন যে মহারাজের মতো এরকম কোঅপারেটিভ পেশেন্ট আমরা খুব কম পেয়েছি। এই বিশেষ করে এই অতি বৃদ্ধ বয়সে এইভাবে
সব কিছু সহ্য করা। আর সবগুলো অপারেশন ছিল কিন্তু সাকসেসফুল, কিন্তু শেষ ট্রেনটি যখন লাগানো হয়েছিল গত 14 জুন, সেটি আর হলো না, ঠিকমতো হলো না। আগের দুবার খুব ক্রাইসিস হয়েছিল। ডাক্তাররা বলতেন মহারাজ নিজেই ক্রাইসিস নিয়ে আসেন, আবার নিজেই সেই ক্রাইসিস থেকে বের হয়ে আসেন, আমরা শুধু দাগা বুলাচ্ছি, আমাদের কাজ শুধু ওষুধপত্র দেওয়া। এই দুটো ক্রাইসিস সংকটে কেটে গিয়েছিল। বিশেষ করে আমাদের সামনে বসে আসেন ক্রিটিক্যাল কেয়ারের ডক্টর অজয় সরকার। তিনি ভালো মতো জানেন কীভাবে এই দুঃসহ পরিস্থিতি থেকে মহারাজ বের হয়েছিলেন। তিনি তার সাক্ষী। আর অন্যতম সাক্ষী হচ্ছে আমার পিছনে বসে আছেন মহারাজের দিনে রাতে যে প্রবুদ্ধ মুখার্জি, যিনি মহারাজকে দিনে রাতে সবসময় দেখেছেন, তিনি তার সাক্ষী, তারা বলবেন। 215 সালে 21শে ফেব্রুয়ারিতে থেকে 2017 8 জুন অবধি প্রায় 2.5 বছর মহারাজ ছিলেন শিশুমঙ্গলে। আর কোথাও নয়, মহারাজের জন্য চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের প্রায় 14 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। সেই মেডিকেল বোর্ডের লিডার ছিলেন আমাদের সুবিখ্যাত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর অশোকানন্দ কোনার, নেফ্রোলজিস্ট, ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার এবং আর অন্যান্যরা। এই মেডিকেল বোর্ড প্রায় প্রত্যেক 2 মাস অন্তর বসে মহারাজের চিকিৎসার পর্যালোচনা করতেন, সেইভাবে ওষুধের অদলবদল করতেন। যখন খুব ক্রাইসিস পিরিয়ড হয়েছে, সেই সময়ও ডাক্তারবাবুরা সব কাজ ফেলে প্রত্যেক দিন তারা এসে মিলিত হতেন। সারা গতকালের দিন যা কী হয়েছে, এরপরে কী হবে, সে বিষয়ে তারা পরামর্শ করে চিকিৎসার বিধান দিতেন। এই রকম যে মেডিকেল আমাদের ডাক্তাররা, এই ডাক্তারদের যে সেবা এবং ডাক্তারদের যে ডেডিকেশন আমরা বলি, এই ডেডিকেশনের জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আর এই শিশুমঙ্গলের কর্তৃপক্ষ যখন যা প্রয়োজন হয়েছে তা করে দিয়েছেন। এমনকি যখন তার ডায়ালিসিস প্রয়োজন হয়েছিল, মহাসমাধির আগের দিন করা হয়েছিল, তারপর দিন বিকেলে 4টার সময় করা দরকার, ডাক্তারবাবুরা বললেন যে যদি ওনার ক্যাবিনেতে এই ডায়ালিসিস যদি জল লাগে, সেই জলের ব্যবস্থা করা যায়, তাহলে মহারাজকে আর আইসিইউতে সেপারেট ডায়ালিসিস ইউনিটে নিয়ে যেতে হয় না। আমাদের শিশুমঙ্গল কর্তৃপক্ষে আমরা বলুন, তিনি আগেই শুনেছিলেন। তিনি সেদিন রবিবার, টেকনিশিয়ান পাওয়া যায় না, সব দোকান বন্ধ, তা সত্ত্বেও আমাদের যে পাশে যে 5 তলা ছিল ডায়ালিসিস ইউনিট, সেখান থেকে জলের পাইপ এনে মহারাজের ঘরে বুক করে দিলেন। এই শিশুমঙ্গলের কর্তৃপক্ষের কাছেও আমরা, যদি আমাদের নিজেদের হাসপাতাল, তবুও তারা প্রয়োজনে যখন যা হয়েছে, লেগেছে, তারা কিন্তু আমাদের দিয়েছেন এটি দেখবার মতো। এবং এটি সম্ভব হয়েছিল এই আমাদের নিজেদের হাসপাতাল বলে। আমার মনে হয় অন্য কোনো হাসপাতালে, যতই কর্পোরেট হাউস হোক, আরও বড় বড় ডাক্তার থাকুক, কিন্তু এই রকমের ডাক্তারদের যে সেবা, এটা কিন্তু হয়তো সম্ভব নয়। আমরা হিসাব করে দেখেছি, পূজনীয় মহারাজকে এই 2.5 বছরে প্রায় 2টি বিভাগ ছাড়া, ডাক্তারি শাস্ত্র 2টি বিভাগ ছাড়া সব বিভাগে ডাক্তাররা মিলে সংখ্যা হয়েছে 55 জন, 55 ডক্টরস। যে 2টি বিভাগ নাম বললুম, সে 2টি পুরুষদের পক্ষের প্রযোজ্য নয়। এবং এই ডাক্তারবাবুরা দিনে হোক রাতে হোক
সময়ে হোক অসময়ে হোক তারা কিন্তু মহারাজের কোনো কিছু প্রয়োজন হলে ছুটে এসে মহারাজকে চিকিৎসা করেছেন। আমাদের যারা মানে সিনিয়র ডাক্তাররা তারা বলতেন এই মহারাজের যে এত বছর রয়েছেন এটি একমাত্র সম্ভব হয়েছে ইনস্টিটিউশনাল কেয়ার, যেখানে সবাই মিলে আমরা করি, এবং মহারাজের চিকিৎসা সেইটি চিকিৎসার সাথে কোথাও কোনো লেখা নেই। এই অতি বৃদ্ধ বয়সে 57-58 বয়সে মহারাজ যে ব্লাড প্যারামিটার, হিমোগ্লোবিন, WBC কাউন্ট এবং ইউরিয়া, ক্রিয়েটিন এবং অন্যান্য সমস্ত যে প্যারামিটার, সেগুলো এই বয়সে কোনো ডাক্তারি শাস্ত্রে লেখা নেই যে এই বয়সে এত নর্মাল আছে। কিন্তু শেষ পর্যন্ত মহারাজের প্রথম থেকে কিডনির সমস্যা ছিল, সেই কিডনির সমস্যাতেই তিনি মহাসমাধি এই দেহ ছেড়ে গেলেন আমাদের কাছ থেকে। আমাদের প্রবুদ্ধ মুখার্জি বসে আছেন, তিনি আপনাদের বলবেন তিনি নিজের চোখে দেখেছেন এই 2.5 বছরে মহারাজের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মহারাজ কীভাবে একটা ছিলেন সজ্ঞানে, কোনোদিন কমা ছিল না। ভক্তদের মধ্যে একটা খুব প্রচার হয়েছিল মহারাজ কমাতেই আছেন, তা নয়, অতি সজ্ঞানে ছিলেন এবং মহাসমাধির শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন। এটা প্রবুদ্ধ মুখার্জি ভালো করে জানে, তিনি বলবে আপনাদের কাছে। শুধু ডাক্তাররা নয়, শিশুমঙ্গলে যারা নার্স রয়েছে, সিস্টাররা রয়েছেন, জিডি স্টাফ রয়েছে, তারাও সমান তালে ডাক্তারদের সঙ্গে সমান তালে তারাও মহারাজের সেবা করেছেন। অতি আনন্দের কথা, এই সমস্ত ডাক্তার স্টাফ নার্সদের মহারাজের এই আজকের দিনে ভাণ্ডারেতে আমরা আসতে বলেছিলাম, কিন্তু বেশিরভাগ ডাক্তারই এসেছেন। যারা আসেননি 2-1 ডাক্তার তারা নিজেদের কাজের জন্য জড়িয়ে পড়েছেন, কিন্তু সব ডাক্তাররা সেই সকাল থেকে একটা কেউ না কেউ এসে থেকেছেন। এই লাস্টে এসেছেন আমাদের ডক্টর অজয় সরকার। এই জন্য আমরা যে শিশুমঙ্গলের নার্স এবং স্টাফ এদের কাছে আমার ব্যক্তিগত দিক দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মহারাজ যে 2.5 বছর ছিলেন শিশুমঙ্গলেতে, তার এই যে থাকাটা শিশুমঙ্গলে সর্বস্তরের ডাক্তার নার্স স্টাফদের মধ্যে একটা প্রভাব বিস্তার হয়েছে। যে প্রভাব বিস্তারের কথা পরে পরে আমরা শুনছি, কীভাবে নিঃশব্দে নীরবে এই প্রভাবটি এই শিশুমঙ্গলের সবাইয়ের মধ্যে প্রভাবিত হয়েছিল। যেহেতু তিনি ছিলেন মহাপুরুষ, ঈশ্বর জানিত পুরুষ ছিলেন তিনি, সেই জন্য এটি সম্ভব হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যাদের প্রাচীন ভক্ত ছিলেন তাদের কিন্তু খোঁজ নিয়েছেন। যতদিন তিনি কথা বলতে পারতেন, কথা বলা বন্ধ হয়েছিল যেহেতু তিনি মুখ দিয়ে কিছু খেতে পারতেন না, পেস্ট টিউব ছিল, পেস্ট টিউব থেকে ডাক্তাররা যে ফুড প্রেসক্রাইব করেছিলেন তার থেকে তাকে দেওয়া হতো। তার আগে পর্যন্ত আমাদের প্রাচীন যারা ভক্ত ছিলেন তাদের কথা খোঁজ করেছিলেন, এবং সেটা প্রথম থেকেই যেমন ধরুন বলরাম বসুর পরিবারের সঙ্গে মহারাজের পরিচয়, তাদের খোঁজ রাখতেন। যেমন রামচন্দ্র দত্ত, শ্রীরামকৃষ্ণের গৃহশিষ্য রামচন্দ্র দত্তের বাড়িতেও তার যে পরিবারের মাত্র একজন ছিলেন, তার সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন, দেখা করতে যেতেন। তো সুর পরিবার যারা আমাদের খুব প্রাচীন ভক্ত, বেলুমঠে তাদের দান অসামান্য, তাদেরও তিনি খোঁজ রাখতেন। এম ভট্টাচার্য, বিখ্যাত হোমিওপ্যাথি, তাদের পরিবারের সঙ্গে মহারাজের একটা গভীর সম্পর্ক ছিল। এই সমস্ত প্রাকৃতিক বন্ধু তিনি জীবনের যতদিন পেরেছেন তাদের সঙ্গে তিনি সম্পর্ক রেখে চলেছেন এবং তাদের খোঁজ করতেন। নিজে যখন পারতেন না আমাকে বলতেন যে ওকে ফোন করে জেনে কেমন আছে ওরা, এইসব করতেন তিনি আমার এইসব প্রাচীন ভক্তদের জন্য।
মহারাজ চলে গেছেন, একটা প্রজন্ম শেষ হয়ে গেল। রামকৃষ্ণ সংঘের একটা প্রজন্ম শেষ হয়ে গেল, একটা যুগের পরিসমাপ্তি হলো, একটা অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে গেল। সে যুগ কখনো সে ফিরে আসবে না। সে প্রাচীন ধারার যে যুগ, সে প্রাচীন ধারার যে স্রোত, সেই স্রোত কিন্তু প্রায় বন্ধ হয়ে গেল, আবার নবীন স্রোতের প্রবাহিত হবে, এটা কালের নিয়ম। সকলেই চলে যাবে, ঠাকুর যখন যাকে ডাকবেন যেতে হবে। কিন্তু ঠাকুর বা সংঘগুরুদের সঙ্গে আমাদের সম্বন্ধ কি কেবলমাত্র স্থূল দেহ নিয়ে? তা যদি হতো তাহলে তো ঠাকুরের অস্তিত্ব লোপ হয়ে যেত। কিন্তু দিনে দিনে ভক্ত অভক্ত ও আমাদের সকলের হৃদয়ে ঠাকুরের অস্তিত্ব বিরাট ও বিরাটের ভাবে বোধ হচ্ছে। সম্বন্ধ, ঠাকুরের সঙ্গে আমাদের সম্বন্ধ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। আত্মশ্রীমা চলে গেলেন, সংঘগুরু কোথায় যান? তিনি কোথায় গেছেন? তিনি এতদিন একটা শরীরে আবদ্ধ ছিলেন, এখন হতে তার পূত চরিত্র, তার প্রেম ভালোবাসা, তার হৃদয়বত্তা, তার বিশ্বাস ভক্তি, স্থিতবুদ্ধি, অটল সহিষ্ণুতা, গাম্ভীর্য আমাদের সকলের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাকে চোখে দেখে যে আনন্দ পাওয়া যেত, এখন তার চরিত্র ধ্যানে আরও শতগুণ আনন্দ আমরা পাব। তার আশীর্বাদ এখন আমরা সদা সর্বদা অনুভব করব। যখনই ইচ্ছা হবে তখন শুধু বেলুর মঠে নয়, অতি কাছে অন্তরের ভিতরে তার দর্শন পাওয়া যাবে। তার মহাসমাধিতে ঠাকুরের কৃপায় তিনি আমাদের আরও আপনজন হয়েছেন। তার কৃপা এই মর্মবোধ